ওয়েলকাম টু অ্যাংলো বাংলা ইউটিউব চ্যানেল ডিয়ার স্টুডেন্ট। আজ এই ভিডিও লেসনে আমি তোমাদের 245তম পেজের যে আনসিন পোর্শনটা রয়েছে এবং গ্রামার পার্টটা রয়েছে সেটা আলোচনা করব। তো দেখো, তোমাদের বেসিক্যালি যে আনসিন পোর্শনটা দেওয়া রয়েছে সেটা আমাদের জিম করবেট ন্যাশনাল পার্ক নিয়ে দেওয়া রয়েছে, যেটা ভারতের প্রথম ন্যাশনাল পার্ক, যেটা এস্টাবলিশ হয়েছিল 1936 সালে। দেখো, দ্য করবেট ন্যাশনাল পার্ক ইন কুমায়ুন হুইচ অ্যাকোয়ার্ড লেজেন্ডারি ফেম through Jim Corbett's book Man Eaters of Kumaun celebrates its ডায়মন্ড জুবলি দিস ইয়ার। তো ডায়মন্ড জুবলি মানে কোনো জিনিস 60 বছর পূরণ হলে সেটাকে ডায়মন্ড জুবলি বলা হয় এবং 50 বছর পূরণ হলে সেটাকে গোল্ডেন জুবলি বলা হয়। তো জিম করবেট ন্যাশনাল পার্ক, এতে যে করবেট ন্যাশনাল পার্কটি রয়েছে কুমায়ুনে, হুইচ অ্যাকোয়ার্ড লেজেন্ডারি ফেম, যেটা অর্জন করেছিল, অ্যাকোয়ার্ড মানে অর্জন করেছিল, লেজেন্ডারি ফেম মানে কিংবদন্তি খ্যাত বা নাম অর্জন করেছিল, থ্রু জিম করবেটস বুক। কার মাধ্যমে? জিম করবেটসের একটা বুক রয়েছে বা বই রয়েছে, তার মাধ্যমে। সেই বইটির নাম কী ছিল? ম্যান ইটার্স অফ কুমায়ুন। সেই বইটির নাম ছিল ম্যান ইটার্স অফ কুমায়ুন, যেটা এই বছর সেলিব্রেট করছে তার ডায়মন্ড জুবলি। ওকে, করবেট ইজ আ টাইগার কান্ট্রি অ্যাট ইটস বেস্ট, মানে নিজে থেকে করবেট একটা বাঘের দেশ। ইন 1935 দিস পার্ক ওপেন্ড আন্ডার দ্য নেম অফ হেলি ন্যাশনাল পার্ক। এই পার্কটি 1935 সালে খোলা হয়েছিল কার নাম অনুসারে? হেলি ন্যাশনাল পার্ক। হেলি ন্যাশনাল পার্ক নামে এটা খোলা হয়েছিল। আফটার দ্য গভর্নর অফ ইউপি স্যার ম্যাকলম হেলি, তার এই নামটা দেওয়া হয়েছিল, এই যে হেলি ন্যাশনাল পার্কটা, সেই নামটা দেওয়া হয়েছিল কার নাম অনুসারে? উত্তরপ্রদেশের গভর্নর, যার নাম ছিল স্যার ম্যাকলম হেলি। এর নাম অনুসারেই এর পার্কটি 1935 সালে খোলা হয়েছিল হেলি ন্যাশনাল পার্ক নামে। লেটার মানে পরবর্তীকালে ইট ওয়াজ চেঞ্জ টু রামগঙ্গা ন্যাশনাল পার্ক। পরবর্তীকালে এই নামটা চেঞ্জ করা হয়েছিল। এই যে হেলি ন্যাশনাল পার্কটা রয়েছে না, সেই হেলি ন্যাশনাল পার্ক যেটা 1935 খোলা হয়েছিল, সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়েছিল, পরিবর্তন হয়েছিল রামগঙ্গা ন্যাশনাল পার্ক নামে। ইন 1957 1957 সালে ইট ওয়াজ রিনেমড আফটার জিম করবেট হুজ নেম হ্যাড বাই দেন বিকাম সিনোনামাস উইথ ওয়াইল্ড লাইফ। আবার এই নামটাও আরও পরবর্তীকালে পরিবর্তন হয়েছিল 1957 সালে। এই নামটা চেঞ্জ হয়েছিল কার নাম অনুসারে? জিম করবেট, যার নাম অনুসারে এটা চেঞ্জ হয়েছিল, যার এই ওয়াইল্ড লাইফটার সঙ্গে তার নামটা জড়িত ছিল বা সিনোনামাস ছিল, বা সিনোনামাস মানে সমার্থক ছিল। 246 কিলোমিটার from Delhi, the Corbett National Park covers an area of 1,381 square kilometer and houses within its boundary the Corbett Tiger Reserve and the সোনানদী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি। তো এটা দিল্লি থেকে দূরত্ব কোথায়? জিম করবেট ন্যাশনাল পার্কটির দূরত্ব হচ্ছে 246 কিলোমিটার, এবং যেটা একটা পুরো কতটা এরিয়া কভার করে রয়েছে? সেটা একটা পুরো 1381 স্কোয়ার কিলোমিটার একটা এরিয়া কভার করে রয়েছে, যার মধ্যে রয়েছে হাউস এটাতে, এবং তার বাউন্ডারি একটা রয়েছে। সেই বাউন্ডারিটি কত দূর রয়েছে? দ্য করবেট টাইগার রিজার্ভ, যার মধ্যে করবেট টাইগার রিজার্ভটি পড়ছে, অ্যান্ড দ্য সোনানদীর ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটি, এবং এর মধ্যেও ওই করবেট টাইগার রিজার্ভটি পড়ছে এবং সোনানদী ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিটি এর আন্ডারেই পড়ছে। এই যে জিম করবেট ন্যাশনাল পার্কটা রয়েছে সেই আন্ডারেই পড়ছে। দ্য স্প্রাউলিং ফরেস্ট ইজ ডমিনেটেড বাই ভেরি টল শাল ট্রি। স্প্রাউলিং মানে একটানা, মানে বিস্তীর্ণ, আর ডমিনেটেড মানে অধিকৃত। তো এই যে একটানা ফরেস্ট মানে একটানা যে বনটি ছিল, মানে ন্যাশনাল পার্কটি ইজ ডমিনেটেড বাই ভেরি টল শাল ট্রি, মানে এটা অধিকৃত ছিল খুব বড় বড় শাল গাছ দ্বারা। দ্য পার্ক ইজ ডিভাইডেড ইন্টু 3 জোনস। এই পার্কগুলি 3টি জোনে ভাগ করা হয়েছিল এদেরকে। দ্য নেমলি দ্য টুরিস্ট জোন, একটা হচ্ছে টুরিস্ট জোন, দ্বিতীয়টা হচ্ছে দেখো দ্য বাফার জোন অ্যান্ড দ্য কোর ফরেস্ট এরিয়া, এবং তৃতীয়টা হচ্ছে কোর ফরেস্ট এরিয়া। তো এই যে পার্কটি সেটা ডিভাইডেড হয়েছিল 3টি জোনে। প্রথম জোন হচ্ছে টুরিস্ট জোন, দ্বিতীয় হচ্ছে বাফার জোন, এবং তৃতীয় হচ্ছে কোর জোন, কোর ফরেস্ট এরিয়া। দেখো তারপরে দ্য জোন ফর টুরিস্ট রানস অ্যালং দ্য পেরিফেরাল ফরেস্ট রোড অ্যান্ড ভিজিটার ক্যান ড্রাইভ অ্যালং ইট। তো পেরিফেরাল মানে সীমান্তবর্তী। তো দ্য জোন ফর টুরিস্ট রান অ্যালং উইথ দ্য পেরিফেরাল ফরেস্ট রোড। পেরিফেরাল ফরেস্ট সীমান্তবর্তী যে রোডটা রয়েছে বনের মধ্যে, সেই তক্ষ সীমাবর্তী ছিল এই টুরিস্টের জন্য। আর অ্যান্ড ভিজিটার ক্যান ড্রাইভ অ্যালং ইট, এবং এটার মাধ্যমে যারা ভিজিটার ছিল বা দর্শনার্থী ছিল তারা এখানের মধ্যে ড্রাইভ করতে পারতো, মানে তারা কোনো কিছু এখানে চালাতে পারতো। ডিয়ার, ব্ল্যাক বাঘ অ্যান্ড সাম্বার ডট দিস রুট, এবং এই রুটে কী কী থাকতো? ডিয়ার মানে হরিণ থাকতো, ব্ল্যাক বাঘ মানে একটা হরিণের জাত থাকতো, অ্যান্ড সাম্বার মানে একটা হরিণ। এই 3টা হরিণের জাত এখানে তাদের কেন্দ্রবিন্দু ছিল। দ্য বাফার জোন ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট।
এই 3টি জোনের মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট জোন ছিল বাফার জোন। ইট হাউসেস দ্য রয়্যাল বেঙ্গল টাইগার্স, লেপার্ড, প্যান্থার্স, ওয়াইল্ড এলিফেন্টস, 25 স্পিসিস অফ রেপটাইলস অ্যান্ড 600 স্পিসিস অফ বার্ডস। দ্য কোর এরিয়া ইজ আউট অফ দ্য বাউন্ডস অফ দ্য টুরিস্ট। তো এই যে বাফার জোনটি সেটি খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ কি এটা কাদের ঘর ছিল? এটা রয়্যাল বেঙ্গল টাইগারের ঘর ছিল, লেপার্ডস মানে চিতাবাঘের ঘর ছিল, প্যান্থার্সের ঘর ছিল, ওয়াইল্ড এলিফেন্টসের মানে হিংস্র হাতির ঘর ছিল, 25 স্পিসিস অফ রেপটাইলস এবং 25 ধরনের যে সরীসৃপ সেটার এখানে বাসস্থান ছিল, অ্যান্ড 600 স্পিসিস অফ বার্ডস এবং 600 রকমের স্পিসিস মানে 600 বিশিষ্টর পাখির এখানে বসবাস ছিল এই যে বাফার জোনটিতে। তাই এটি কী ছিল? তাই এটি খুবই গুরুত্বপূর্ণ জোন ছিল। দ্য কোর এরিয়া ইজ আউট অফ দ্য বাউন্ডস অফ দ্য টুরিস্ট, এবং কোর এরিয়াটা যেটা 3টে জোনের মধ্যে যে কোর এরিয়াটা রয়েছে সেটা টুরিস্টের জন্য খোলা ছিল না, বা এটার জন্য তাদের বাইরে রাখা হয়েছিল, এর বাইরে রাখা হয়েছিল টুরিস্টদের। নেক্সট তোমাদের আনসিন থেকে কী কী প্রশ্ন দেওয়া রয়েছে সেটা দেখে নেবো। দেখো প্রথম প্রশ্ন তোমাদের দেওয়া রয়েছে, দ্য ম্যান অ্যাট্রাকশন অফ দ্য কর্বেট ন্যাশনাল পার্ক ইজ। তো মানুষকে যে অ্যাট্রাকশন করতো বা আকর্ষিত করতো জিম কর্বেট ন্যাশনাল পার্কে কী জন্য? তো এখানে বেসিক্যালি কী প্রসিদ্ধ ছিল? টাইগার প্রসিদ্ধ ছিল, তাই এটাকে টাইগারের দেশও বলা হতো, দ্য টাইগার। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্য কর্বেট ন্যাশনাল পার্ক ইজ সিচুয়েটেড ইন। তো জিম কর্বেট ন্যাশনাল পার্কটা সেটা কোথায় সিচুয়েটেড রয়েছে বা কোথায় রয়েছে? এটা কুমায়ুনে রয়েছে। তৃতীয় প্রশ্ন দেখো, তৃতীয় প্রশ্ন দেওয়া রয়েছে তোমাদের, ইন 1957 দিস পার্ক ওয়াজ রিনেমড আফটার। এই 1957 সালে এই পার্কটি আবার পুনঃনামকরণ করা হয়েছিল কি কার নাম অনুসারে? তো এটি পুনঃনামকরণ হয়েছিল জিম কর্বেটের নাম অনুসারে। তারপরে প্রশ্ন দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন দিল্লি অ্যান্ড দ্য কর্বেট ন্যাশনাল পার্ক ইজ। জিম কর্বেট ন্যাশনাল পার্কটি এবং দিল্লির মধ্যে কতটা দূরত্ব ছিল? তো 246 কিলোমিটার। এখানে ডবল তোমাদের 246 কিলোমিটার দেওয়া রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে, যেটা একটা লিখলে হবে 246 কিলোমিটার তোমাদের এটা অ্যান্সার হবে। এবং তারপরে প্রশ্ন দেখো 5 নম্বরে, দ্য পার্ক ইজ ডিভাইডেড ইন্টু। তো পার্কটি মানে কতগুলি জোনে ভাগ করা হয়েছিল? তো বেসিক্যালি আমরা সবাই জানি যে 3টি জোনে ভাগ করা হয়েছিল, 3 জোনস। একটা ছিল বাফার জোন, একটা ছিল টুরিস্ট জোন, আর একটি ছিল কোর ফরেস্ট এরিয়া। তারপর দেখো, তারপরে প্রশ্ন তোমাদের রয়েছে 6 নম্বর, ওয়াইল্ড অ্যানিমেলস আর মোস্টলি ফাউন্ড ইন দ্য। তো এখানে যে হিংস্র অ্যানিমেলসগুলি রয়েছে বা পশুগুলি রয়েছে সেটা মোস্টলি ফাউন্ড ইন দ্য মানে কোথায় এগুলিকে বেশি দেখতে পাওয়া যেত? তো বাফার জন্য এগুলিকে দেখতে পাওয়া যেত, লেপার্ড, প্যান্থার এগুলিকে দেখতে পাওয়া যেত, ওয়াইল্ড এলিফেন্টস। ঠিক আছে, এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন তোমাদের রয়েছে, হাউ মেনি জোনস আর দেয়ার ইন দ্য কর্বেট ন্যাশনাল পার্ক অ্যান্ড হোয়াট আর দিস। তো এই প্রশ্নগুলো আমরা দেখে নেবো এখানে। প্রথম প্রশ্ন রয়েছে, হাউ মেনি জোনস আর দেয়ার ইন দ্য কর্বেট ন্যাশনাল পার্ক অ্যান্ড হোয়াট আর দিস। জিম কর্বেটে কতগুলি জোন রয়েছে এবং সেই জোনগুলির নাম কি? তো 3টি জোন রয়েছে। দ্য পার্ক ইজ ডিভাইডেড ইন্টু 3 জোনস, নেমলি দ্য টুরিস্ট জোন, দ্য বাফার জোন এবং একটি রয়েছে লাস্টে দ্য কোর ফরেস্ট এরিয়া। দ্বিতীয় প্রশ্ন দেখো, হু ইনহেবিট দ্য বাফার জোন। তো বাফার জোনে কারা বাস করতো? তো বাফার জোনে যত হিংস্র পশুগুলি বাস করতো, যেমন দেখো, ইন দ্য বাফার জোন ইনহেবিটস দ্য রয়্যাল বেঙ্গল টাইগার, লেপার্ডস, প্যান্থার্স, ওয়াইল্ড এলিফেন্টস, 25 স্পিসিস অফ রেপটাইলস অ্যান্ড 600 স্পিসিস অফ বার্ডস এগুলি বাস করতো। 3 নম্বর প্রশ্ন দেখো, হাউ ডিড দ্য পার্ক গেট ইটস নেম দ্য কর্বেট ন্যাশনাল পার্ক। কীভাবে এই জিম কর্বেট ন্যাশনাল পার্ক নামটি তার নামটা পেয়েছিল বা নামকরণ করা হয়েছিল? তো এটা অ্যান্সার হবে দ্য কর্বেট ন্যাশনাল পার্ক মানে কর্বেট পার্ক ইজ ফার্স্ট ন্যাশনাল পার্ক অফ ইন্ডিয়া এস্টাবলিশ ইন দ্য ইয়ার অফ 1935। এখানে 1935 দেওয়া রয়েছে যে এস্টাবলিশ হয়েছিল। ইট ওয়াজ নেমড হিলি ন্যাশনাল পার্ক, তখন এটার নাম ছিল হিলি ন্যাশনাল পার্ক। ইন 1957 1957 সালে দ্য পার্ক ওয়াজ রিনেমড অ্যাজ দ্য কর্বেট ন্যাশনাল পার্ক ইন দ্য মেমোরি অফ দ্য লেট জিম কর্বেট হুজ নেম হ্যাড বাই দেন বিকাম সিনোমাস উইথ ওয়াইল্ড লাইফস। তো এই নামটি পরবর্তীকালে চেঞ্জ করা হয়, হিলি ন্যাশনাল পার্কটি চেঞ্জ করা হয় 1957 সালে জিম কর্বেট ন্যাশনাল পার্কে, যিনি এই পার্কটির সঙ্গে জড়িত ছিলেন। তো বেসিক্যালি তোমাদের হিলি ন্যাশনাল পার্কটি এটা এস্টাবলিশ হয় 1936 সালে। এখানে তোমাদের আনসারে 1935 দেওয়া রয়েছে। ঠিক আছে, এরপরে দেখো তোমাদের ট্রু ফলস রয়েছে আনসিন থেকে। ভিজিটার্স আর নট অ্যালাউড টু ড্রাইভ উইদিন দ্য ন্যাশনাল পার্ক এরিয়া। তো ভিজিটারকে কি তাদেরকে অ্যালাউ করা ছিল না যে তারা এখানে ড্রাইভ করতে পারবে? তো এখানে অ্যালাউ করা ছিল, এটা ফলস হবে। দ্য জোন ফর ট্যুরিস্ট রানস অ্যালং দ্য পেরিফেরাল ফরেস্ট রোড অ্যান্ড ভিজিটার ক্যান ড্রাইভ অ্যালং ইট। দ্বিতীয় প্রশ্ন দেখো,
ট্যুরিস্ট ক্যান এন্টার দ্য কোর এরিয়া অনলি ইন সাম স্পেসিফিক পিরিয়ডস অফ টাইম। তো ট্যুরিস্টদের জন্য বা দর্শনার্থীদের জন্য কোর এরিয়ায় প্রবেশ করা ছিল কিছু স্পেসিফিক বছরের জন্য বা স্পেসিফিক পিরিয়ড অফ ইয়ারের জন্য তারা কি, তো এই ট্যুরিস্টগুলি কি তাদের কোর এরিয়ায় প্রবেশ করতে দেওয়া হতো? তো এটা ফলস, তাদেরকে দেওয়া হতো না। দ্য কোর এরিয়া ইজ আউট অফ দ্য বাউন্ডস অফ ট্যুরিস্টের থেকে এই কোর এরিয়াটা তাদের পুরোপুরি সম্পূর্ণ বাইরে ছিল। তৃতীয় নম্বর প্রশ্ন দেখো, সোনা নদী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ইজ এন এরিয়া সিচুয়েটেড আউটসাইড দ্য কর্বেট ন্যাশনাল পার্ক। তো সোনা নদী যে ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিটি রয়েছে সেটা কি জিম কর্বেট ন্যাশনাল পার্ক থেকে আউটসাইডে ছিল বা বাইরে ছিল? তো আমরা জানি যে জিম কর্বেট ন্যাশনাল পার্কটি যেটা ছিল তার মধ্যে পড়েছিল সোনা নদী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরিতে। এটা হবে ফলস এবং সাপোর্টিং স্টেটমেন্ট হবে দেখো, দ্য কর্বেট ন্যাশনাল পার্ক কভার্স অ্যান এরিয়া অফ 1381 স্কোয়ার কিলোমিটার অ্যান্ড হাউসেস উইদিন ইটস বাউন্ডারি দ্য কর্বেট টাইগার রিজার্ভ অ্যান্ড সোনা নদী ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি। এরপর তোমাদের প্রশ্ন রয়েছে গ্রামার থেকে। দেখো গ্রামার থেকে দেওয়া রয়েছে প্রথমে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফর্মস অফ দ্য ভার্ব। অ্যাপ্রোপ্রিয়েট ভার্বের ফর্মগুলি দিয়ে তোমাদের সেন্টেন্সগুলিকে পূরণ করতে হবে। তো প্রথমে অ্যান্সার হবে তোমাদের দেখো, ইন দ্য মর্নিং মাই পাপি টাগস মি টু গো ফর আ ওয়াক, হোয়েন আই কাম ব্যাক ফ্রম স্কুল হি কামস রানিং টু মি। তো এটা টাগস মানে টানা, তো এটা হবে তোমাদের প্রথম টাগস হবে অ্যান্সার, দ্বিতীয়টা হবে কাম এবং তৃতীয়টা হবে রানিং। তারপর দেখো অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল এবং প্রেপোজিশন দিয়ে তোমাদেরকে শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। দ্য ম্যান ট্রাই টু শুট হিম বাই টেকিং হিম টু দ্য রাউন্ড অ্যাবাউট, উইল ইউ হ্যাভ আ রাইড অন দ্য হর্সেস হি জেন্টলি আক্সড। তো প্রথমে হবে তোমাদের বাই, দ্বিতীয় হবে টু এবং তৃতীয়টা হবে এ। তারপর ডু এস ডাইরেক্টেড দেওয়া রয়েছে। দেখো ডু এস ডাইরেক্টেড তোমাদের প্রথমে একটা ভয়েস চেঞ্জ দেওয়া রয়েছে, দে মেড হিম দ্য কিং। তো হিমটা এখানে তোমাদের সাবজেক্ট হয়ে যাবে, হিমটা এখানে সাবজেক্ট হলে হি হবে, তাহলে হি ওয়াজ মেড কিং বাই দেম, সঠিক অ্যান্সার। দ্বিতীয় প্রশ্ন দেখো, দ্বিতীয় প্রশ্ন তোমাদের ন্যারেশন চেঞ্জ দিয়ে রয়েছে, দ্য টিচার সেড টু জনি লিভ আ স্পেস অ্যান্ড কপি ইট লেটার। তো এটা তোমাদের অ্যান্সার হবে, দ্য টিচার অ্যাডভাইসড জনি টু লিভ সাম স্পেস অ্যান্ড কপি ইট লেটার। এটা তোমরা দ্য টিচার টোল্ডও করতে পারো, দ্য টিচার অর্ডারও করতে পারো। তারপর দেখো, র্যাটস ডু মাচ ড্যামেজেস দে মাল্টিপ্লাই ভেরি ফাস্ট। এটা কমপ্লেক্স সেন্টেন্সে করতে বলা হয়েছে, তো এটা আমি নাউন ক্লজ দিয়ে করেছি, এই দ্যাট বসিয়ে করেছি। দেখো এটা কমপ্লেক্স সেন্টেন্স, র্যাটস দ্যাট ডু মাচ ড্যামেজেস মাল্টিপ্লাই ভেরি ফাস্ট, এটা সঠিক অ্যান্সার এটা। এরপরে তোমাদের রয়েছে দেখো ফ্রেজাল ভাব, এরপরে ফ্রেজাল ভাব তোমাদের রয়েছে দেখো, ওভার ইটিং অ্যাফেক্টস ওয়ানস হেলথ, মানে খুব বেশি খেলে একজনের স্বাস্থ্যের ক্ষতি করে, খুব বেশি খাবার খেলে স্বাস্থ্যের ক্ষতি করে, তো অ্যাফেক্টস মানে ক্ষতি করা, তো এটা অ্যান্সার হবে সঠিক টেলস আপন। দ্বিতীয় প্রশ্ন দেখো, আই ক্যান নট রিমেম্বার ইউর নেম, আমি তোমার নামটা মনে করতে পারছি না, তো রিমেম্বার মানে মনে করা, তো এটা অ্যান্সার হবে কল আপ, সঠিক অ্যান্সার। এবং তৃতীয়ত দেখো, হ্যাভ ইউ রেড দ্য নোবেল, তুমি কি ওই নোবেলটি পড়েছো? তো এটা অ্যান্সার হবে দেখো রেড, এখানে যেহেতু ভার্বের আমাদের 3 নম্বর ফর্ম ইউজ হয়েছে, তাই এখানে আমরা ব্যবহার করব গোয়ের 3 নম্বর ফর্ম গন থ্রু, ঠিক আছে। তারপর তোমাদের শেষ অ্যাজ ইউজুয়াল দেওয়া রয়েছে দেখো, নিয়ারেস্ট মিনিং ফাইন্ড আউট ফ্রম দ্য সিন, মানে সিন আনসিন থেকে তোমাদেরকে নিয়ারেস্ট যে 4টি শব্দ দেওয়া হয়েছে সেই শব্দ তোমাদের যে নিয়ারেস্ট মিনিং সেটাকে তোমাদেরকে বার করতে হবে 3টি। দেখো প্রথমে দেওয়া রয়েছে স্প্রেডিং আউট ওভার আ লার্জ এরিয়া, একটা বড় এরিয়ায় যদি বিস্তীর্ণ ছড়িয়ে থাকে সেটাকে আমরা কী বলবো? এক কথায় আমরা বলবো স্প্রাউলিং। স্প্রাউলিং মানেও ছড়িয়ে থাকা বা বিস্তীর্ণ এলাকা, সেটাকে বলবো স্প্রাউলিং, ওকে। এরপর দেখো রিনাউন মানে নাম, খ্যাতি সম্পর্ক, তো আমরা এটা জানি ফেম মানেও খ্যাতি সম্পর্ক, এটা সঠিক অ্যান্সার। আর নেচার রিজার্ভ, একটা নেচার যেখানে প্রকৃতিকে সংরক্ষিত করা হয় সেটাকে আমরা পার্ক বলবো, ঠিক আছে। এটা সেঞ্চুরি অ্যান্সার হবে না, কারণ সেঞ্চুরি মানে যেখানে বিভিন্ন পশু বার্ড ইত্যাদিকে সেখানে সংরক্ষিত বা সুরক্ষিত রাখা হয় সেটাকে আমরা সেঞ্চুরি বলবো, আর একটা নেচারকে যেখানে আমরা সংরক্ষিত রাখবো সেটাকে একটা পার্ক বলবো, ঠিক আছে। এটা অ্যান্সার হবে পার্ক।